সন্ধ্যা। আপনাদের সাথেই আছি আমি শাকিলা মতিন মৃদুলা। প্রিয় দর্শক শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি প্রতিদিনের সান্ধ্য আয়োজন শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। আজ শুভ সন্ধ্যায় থাকছে আগামীকাল ঢাকায় এনটিভি হাইলাইটস এবং 10ম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবের পরিচালক আবির ফেরদৌসের সঙ্গে আলাপচারিতা। প্রথমেই আগামীকাল ঢাকায়। আগামীকাল ঢাকায় শুরুতেই জানিয়ে দিচ্ছি মঞ্চনাটক প্রদর্শনীর সময়সূচি। বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে আগামীকাল সন্ধ্যা 6:30টায় মঞ্চায়িত হবে সুষম নাট্য সম্প্রদায়ের প্রযোজনায় নাটক শহরে নতুন। জাতীয় পিঠা উৎসব উদযাপন পর্ষদের আয়োজনে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হচ্ছে পিঠা উৎসব। পিঠা উৎসবের উন্মুক্ত মঞ্চে প্রতিদিন থাকছে নাচ, গান, আবৃত্তি ও পথনাটক পরিবেশনা। পিঠা উৎসব চলবে 30 জানুয়ারি পর্যন্ত। বেঙ্গল ফাউন্ডেশনের ভিজুয়াল আর্ট বিভাগের আয়োজনে ধানমন্ডির জ্ঞানতাপস আব্দুর রাজ্জাক বিদ্যাপীঠ ও ডেইলি স্টার বেঙ্গল আর্ট প্রেসিংটে অনুষ্ঠিত হচ্ছে এফিমেরাল পেরেনিয়াল শীর্ষক পারফরমেন্স আর্ট প্রদর্শনী। প্রদর্শনী চলবে 25 ফেব্রুয়ারি পর্যন্ত। রাজধানী শেরেবাংলা নগরে অনুষ্ঠিত হচ্ছে মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2017। বাণিজ্য মন্ত্রণালয় এবং রপ্তানি উন্নয়ন ব্যুরোর যৌথভাবে আয়োজিত এই বাণিজ্য মেলা প্রতিদিন সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকছে। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা চলবে 31 জানুয়ারি পর্যন্ত। এবার এনটিভি হাইলাইটস। জানিয়ে দিচ্ছি কি থাকছে এনটিভির রাতের অনুষ্ঠান সূচিতে। সন্ধ্যা 6:45 দেখবেন টক শো ফ্র্যাঙ্কলি স্পিকিং। রাত 8:20 থাকছে ফেরদৌস হাসানের পরিচালনায় ধারাবাহিক নাটক মায়া। মরতে ভয় পাও না? পাই। তাহলে তোমার ভেতরে মনুষ্যত্ব বলে কিছু অবশিষ্ট আছে কিনা সেটা পরীক্ষা নিলাম। নেই? আছে। রাত 9টায় প্রচার হবে ওয়াহিদা রাজ্জাক মিশার প্রযোজনায় অনুষ্ঠান স্যান্ডেলিনা গ্ল্যামার ওয়ার্ল্ড। রাত 9:40 দেখবেন সুমন আনোয়ারের পরিচালনায় ধারাবাহিক নাটক সিনেমাওয়ালা। আমি বাসায় গেলাম। তোমার আটকা রাখছে কে? এই তোরা নাই গেল না, কোনো জিনিস পাইয়ে গেলে সেটা দাম দিতে জানো না। আর তোমরা নায়করা কোনো জিনিস পাইলে সেটা ধরে রাখতে পারো না। রাত 11:30 দেখবেন ইমরাউল রাফাতের পরিচালনায় ধারাবাহিক নাটক তরুণ তুর্কি। তুমি যদি এটা তোমার চ্যানেলে আপলোড করতে, তোমার কত সাবস্ক্রাইবার বাড়তো জাস্ট থিংক। আমি তো সেটাই চাইছিলাম, যেন আমার চ্যানেলে ভিডিওটা দিতাম, সাবস্ক্রাইবার বেড়ে যেত, আমার লাভ হইতো না। কিন্তু পরে ভাবলাম যদি চ্যানেলটা বন্ধ করে দেয়। রাত 12টায় থাকছে টক শো এই সময়। এই ছিল এনটিভির রাতের অনুষ্ঠানমালার হাইলাইটস। এবার আলাপচারিতা। বাংলাদেশ চিলড্রেন্স ফিল্ম সোসাইটির আয়োজনে আজ থেকে অনুষ্ঠিত হচ্ছে 10ম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব। প্রিয় দর্শক, উৎসব নিয়ে কথা বলতে আজ আমাদের সঙ্গে আছেন উৎসবের পরিচালক আবির ফেরদৌস। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা আপনাকেও। ভালো আছেন? জি। অনেক ব্যস্ত সময় কাটছে নিশ্চয়ই, আজ থেকে শুরু হচ্ছে উৎসব। অনেক ব্যস্ত সময় তো কাটছে, স্বাভাবিক যে আজকে উদ্বোধনী অনুষ্ঠানটা হলো এবং একটা টেনশন কাজ করে যে কতটা ভালো করে হবে। তো ইনশাআল্লাহ ভালোভাবেই হয়েছে। তো এখন সামনের যে বাকি দিনগুলো আছে সেগুলো যাতে ভালোভাবে যায় এবং দর্শকরা যাতে এসে, বাচ্চারা বিশেষ করে যাতে আমাদের উৎসবে এসে খুব সুন্দরভাবে ফিল্মগুলো দেখতে পারে এবং তাদের জন্য যে সেশনগুলো আছে সেগুলো উপভোগ করতে পারে। এখন আপাতত কেমন এটাই। 30 তারিখ পর্যন্ত উৎসব চলবে। আজ উদ্বোধনী অনুষ্ঠানটা হলো, উদ্বোধনী অনুষ্ঠানটা সম্পর্কে একটু বলুন। উদ্বোধনী অনুষ্ঠানে যেটা হচ্ছে, আমাদের তো বিশেষ অতিথি এবং প্রধান অতিথি ওনারা আসেনি। প্রধান অতিথি মাননীয় অর্থমন্ত্রী এবং বিশেষ অতিথি হচ্ছেন মাননীয় সংস্কৃতি মন্ত্রী। এবং এছাড়াও যারা মানে বাচ্চারা যারা আছে, বিদেশি ডেলিগেটরা যারা আছে তারা আসে, আমরা ফিল্ম দেখাই। একটা উদ্বোধনী ফিল্ম হিসেবে আমাদের লোগো ফিল্মটা লঞ্চ হয়, দেখানো হয়। সো এই প্রোগ্রামগুলো তো হয়েছেই। আজ উদ্বোধনী ফিল্ম কোনটা ছিল? উদ্বোধনী ফিল্ম হিসেবে ছিল ফিলিস্টিক্স। সো এইভাবে মানে ফিলিস্টিক্স ছবিটা জার্মানিয়াম খুবই সুন্দর একটা ফিল্ম, বাচ্চাদের খুবই সুন্দর একটা ফিল্ম। এবং আমাদের উৎসব সংক্রান্ত যাবতীয় তথ্য সব কিছু আমাদের আজকে
প্রকাশ করা হলো এবং 7 দিন ব্যাপী আমরা কি করব সেটাও দর্শক এবং যারা উদ্বোধনী মানে উৎসবে শিশু প্রতিনিধি আছে সবাই জানবে আর কি। 54টা দেশ এখানে অংশগ্রহণ করছে, 54টা দেশের শিশুদের অংশগ্রহণে হচ্ছে এটা। 54টা দেশের ঠিক শিশুদের না, যদি আমি একটু স্পেসিফিকলি বলি বড়রাও আছে যারা শিশুদের ফিল্ম বানায়। তো আমরা বলতে পারি 54টি দেশে শিশু চলচ্চিত্র এই উৎসবে অংশগ্রহণ করছে এবং শিশু চলচ্চিত্রও কিছু ছবি আছে যেগুলো কিশোরদের উপযোগী, যেগুলো একেবারেই বাচ্চাদের। সো এরকম কিছু ভাগ আছে। আমি বলতে পারি শিশু এবং কিশোর উপযোগী চলচ্চিত্র এবার প্রদর্শন এবং মানে একেবারে শিশু এবং কিশোরদের তৈরি করা চলচ্চিত্রও থাকছে এবং বড়দেরও থাকছে। এক্স্যাক্টলি। এখানে আপনি যেটা বলছিলেন যে শিশুরাও অংশগ্রহণ করতে পারছেন, তারা ডিরেক্টর হিসেবে এখানে নিজেদেরকে যোগ্যতার একটা প্রতিযোগিতায় আসার সুযোগ পাচ্ছে, সেই বিষয়টা সম্পর্কে একটু বলুন। যেটা হচ্ছে আমাদের বরাবরই মানে চলচ্চিত্রের প্রতি আগ্রহী করে তোলার ব্যাপারে আমাদের বরাবরই একটা মানে ইচ্ছা থাকে। তো আমাদের একটা প্রতিযোগিতা বিভাগ হয়, সেটা হচ্ছে আন্ডার 18-এ যারা আছে তাদের মানে ছবি বানানোর ক্ষেত্রে তাদের কোনো বাধ্যবাধকতা নেই, তারা যে কোনো ক্যামেরা ব্যবহার করে ছবি বানাতে পারে, যে কোনো বিষয় নিয়ে বানাতে পারে। সো এইভাবে বানিয়ে তারা আমাদের ফেস্টিভ্যালে জমা দেয়, সেখানে একটা প্রাইমারি সিলেকশন হয় এবং সেই সিলেকশন থেকে কিছু ফিল্ম আমরা উৎসবে প্রদর্শন করি এবং সেসব নির্মাতাদের আমরা চাইল্ড ডেলিগেট হিসেবে আমন্ত্রণ জানাই আমাদের ফেস্টিভ্যালে। মজার বিষয় যেটা হচ্ছে এই ছবিগুলো থেকে 5টা ছবিকে পুরস্কার দেওয়া হয় এবং এই 5টা ছবির যারা জাজ থাকে বা বিচারক থাকে তারাও হচ্ছে আন্ডার 18। সো মানে বাচ্চাদের ছবি বাচ্চাদের দ্বারাই নির্বাচিত, বাচ্চাদের কথাটাই আসলে এখানে বলা হচ্ছে। জাজ হিসেবে যে বাচ্চাগুলোকে সিলেক্ট করা হয় সেটা কিসের ভিত্তিতে? সেটা হচ্ছে বেসিক্যালি আমাদের কিছু ক্রাইটেরিয়া থাকে, মানে আমি যদি বলি বিচার কার্য সম্পন্ন করার ক্ষেত্র, সেটা তাদেরকে খুব ভালোভাবে গ্রুম করা হয়। এছাড়াও যারা আমাদের ফেস্টে ফিল্ম বানিয়ে এসেছিল আগে থেকে এবং রেগুলার তারা কাজ করছে এবং যদি বলে থাকি তাদের বেশ কিছু সেক্টরে তাদের কাজ আছে, তারা করেছে এবং ভালো করেছে, ঠিক আছে। সো সেইখান থেকে এবং তাদের একটা প্রাইমারি ইন্টারভিউ নেওয়া হয়, কিছু কোশ্চেন্স থাকে, সেই কোশ্চেনগুলো যদি তারা সেরকম জবাব দিতে পারে ঠিকভাবে, সো এই সিলেকশন প্রসেসগুলোর মাধ্যমে দেন আমরা 5 জনকে সিলেক্ট করি। বাংলাদেশের কোন কোন শিশুতোষ চলচ্চিত্র এবারের উৎসবে দেখানো হবে? বাংলাদেশের শিশুতোষ চলচ্চিত্র যদি বলি তাহলে মানে একটু দুঃখভাবে বলতে বাংলাদেশ শিশুতোষ চলচ্চিত্র খুবই কম এবং সেই পুরনোগুলোই তো দেখানো হচ্ছে, নতুন এবার কিছু চলচ্চিত্র পেয়েছি। সো সেই সংখ্যাটা আসলে আমরা যতটা আশা করি ততটা না, যে বড়রা যেগুলো বানিয়েছে, মানে আমি যদি বলি শিশুতোষ চলচ্চিত্র বড়দের বানানো, সেই সংখ্যাটা অনেক কম, বাট তবুও আছে, এটা হচ্ছে আসার কথা। এবং পুরাতন হিসেবে একটা ছবি যদি বলে থাকি যে আমরা হয়তো খেয়াল করিনি, আমরা যখন আরও একটু ছোট ছিলাম, এখন আমি অনেক ছোট, সো তখন একটা ছবি আমাদের সবারই মনে আলোড়ন জাগিয়েছিল, দীপু নাম্বার 2। সো একটা অদ্ভুত জিনিস হচ্ছে দীপু নাম্বার 2 এর কিন্তু 20 বছর হলো। সো এটা আমরা অনেকেই খেয়াল করিনি, আমরা যখন মানে কথা বলছিলাম কি ছবি দেখানো যায় তখন মনে হচ্ছে দীপু নাম্বার 2 এর 20 বছর। সো এইবার এই ছবিটা দেখানো হচ্ছে, এটা আর কি আমি বলতে পারি যে দীপু নাম্বার 2কে আবার আমরা এনেছি নতুন করে। আমরা যারা এই মানে হয়তো 8-এ পড়ছে 9-এ পড়ছে অনেকেই তাদের দেখার সুযোগ হয়নি দীপু নাম্বার 2টা। আমরা যখন কিশোর ছিলাম তখনও আমরা দেখেছি দীপু নাম্বার 2। বোঝা যাচ্ছে যে খুব জনপ্রিয় একটি চলচ্চিত্র, 20 বছর ধরে একইভাবে সবার কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে। এই যে উৎসবটা হচ্ছে, এখান থেকে যারা আপনি যেটা বললেন যে প্রতিযোগিতার মাধ্যমে বের হয় ডিরেক্টর হিসেবে, তাদেরকে পরবর্তীতে গ্রুমিং করা কিংবা তাদেরকে সুযোগ করে দেওয়ার কোনো ব্যবস্থা কি থাকে? আমাদের ইচ্ছা থাকে এবং আমরা চেষ্টাও করি সেটা, কিন্তু কিছু মানে আমাদের একটা বড় সড়ো প্রবলেম হয়ে দাঁড়ায় ফান্ডে। আমাদের এটা আমি যদি অর্গানাইজেশন স্ট্রাকচার বলি, এটা একটা নন প্রফিট অর্গানাইজেশন এবং এখানে যারা আমরা কাজ করছি তারা কিন্তু কেউ মানে সবাই স্বেচ্ছাসেবী, কেউ বেতন পায় না। মানে আমি যদি বলি ফেস্টিভ্যাল ডিরেক্টর থেকে শুরু করি কেউই না, সবাই তাদের একটা সময় থেকে টাইম বের করে আমরা সবাই এখানে কাজ করি। সো এই ফান্ডটা একটা বড় প্রবলেম হয়ে দাঁড়ায়। তবুও আমরা চেষ্টা করছি, আমরা বিভিন্ন জেলা ভিত্তিক যাই, সেখানে গিয়ে আমরা ওয়ার্কশপ করাই আমাদের যতটুকু সামর্থ্য সম্ভব হয় এবং তাদের ফিল্মগুলোকে যদি কোনো প্রতিযোগিতা আমরা দেখি যে বাইরের প্রতিযোগিতা হচ্ছে, তাদের সাথে কন্ট্যাক্ট করে আমরা সেই ফিল্মগুলোকে বাইরে পাঠানোর চেষ্টা করি। সো এইগুলো আমরা করছি এবং নেক্সট ইয়ারে আমাদের ইচ্ছা আছে, নেক্সট ইয়ার বলতে এই বছরের সামনের দিকে আমার ইচ্ছা আছে বিভিন্ন জেলাভিত্তিক গিয়ে আরও স্ট্রংলি যদি আমরা কাজ করতে পারি এবং সেখানে যদি একটা ফিল্ম ক্লাব যদি খোলা যায় এবং সেখানে যদি কাজ করা যায়, আমার মনে হয় যারা বাচ্চারা আছে এবং তাদেরকে আমি যদি বলি তাদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে ইন্টারেস্ট করে তোলা এবং সংস্কৃতি মনা করে তোলা, কারণ ফিল্ম একটা খুব বড় মাধ্যম তার কথা বলার জন্য।
তো সেই হিসেবে আমাদের ইচ্ছা আছে নেক্সট মানে এই বছরে সামনের দিকে আরও বেশি কাজ করার এবং যারা প্রাইজ পেয়েছে তাদেরকে নিয়ে বিভিন্ন ওয়ার্কশপ এবং বিভিন্ন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে তাদেরকে মানে আরও বাইরে যে ফেস্টিভ্যাল আছে তাদেরকে কানেক্ট করার। আজ তো বিকেল 4টায় উদ্বোধনী অনুষ্ঠান হয়ে গেল, 7 দিন ব্যাপী চলবে। তো এই 7 দিনের অনুষ্ঠানটা যদি একটু বলেন। 7 দিনের অনুষ্ঠান হচ্ছে আমাদের এখানে যারা ডেলিগেট হিসেবে আসে তাদের বিভিন্ন গ্রুমিংয়ের ব্যবস্থা করা হয়, যেমন বিভিন্ন ওয়ার্কশপও থাকে। আগামীকাল একটা ওয়ার্কশপ হবেন, তিনি হচ্ছেন ইংল্যান্ড থেকে এসেছেন, বিলি জেডি পোর্টার। তিনি একজন টিভি প্রেজেন্টার এবং জার্নালিস্ট। সো তিনি স্টোরি টেলিংয়ের উপর ওয়ার্কশপ নেবেন। এবং তারপরে হচ্ছে ডেলিগেটদের যারা বাচ্চারা আছে আন্ডার 18 তাদের ফিল্ম দেখানো হবে। এরপর একটা সেশন আছে, এটা খুব মজার, একটা কোয়েশ্চেন অ্যান্সার সেশন, যার ফলে তাদের নেটওয়ার্কিং এবং কথা বলার ক্যাপাবিলিটি যেতে পারে একজন অ্যাজ এ ডিরেক্টর। সো কোয়েশ্চেন অ্যান্সার সেশনটা এরকম, যাদের ফিল্মগুলো দেখানো হয়েছে সেসব ডিরেক্টররা থাকবে এবং যারা দেখেছে তারা একটা কোয়েশ্চেন করবে তার ফিল্ম নিয়ে, কীভাবে করেছো, কী দেখাতে চেয়েছো। এবং পরের দিনই আছেন হচ্ছে মেজবাহুর রহমান সুমন, উনি একটি ওয়ার্কশপ নেবেন এবং তারপরে আবার ডেলিগেটদের ফিল্ম অ্যান্ড দেন ডেলিগেট ফেস টু ফেস। তারপরের দিন অমিতাভ রেজা স্যার, উনি ওয়ার্কশপ নেবেন। এবং তারপরে একটা সেমিনার হয়, আমাদের প্রতিবার একটা সেমিনার হয় একটা বিষয়ের উপরে। এবার বিষয় হচ্ছে ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এনভায়রনমেন্ট, তার উপরে বিকেলে সেমিনার হবে। এবং তারপরে 28 এবং 29 তারিখে যেটা আছে সেটা হচ্ছে যেটা বলতে চাচ্ছিলাম, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাইনের ওখানকার টিচার মিস্টার শেখর মুখার্জি, উনি হচ্ছেন আমাদের অ্যানিমেশন স্টোরি টেলিংয়ের উপর 28-29 তারিখ 2 দিন ব্যাপী ওয়ার্কশপ নেবেন। এছাড়াও বিভিন্ন সেলিব্রিটি এঙ্গেজমেন্ট আছে, তাদের মানে এক্সপেরিয়েন্স শেয়ারিং, যেমন তিশা উনি আসবেন, ইমরাজ তিশা, এবং আয়নাবাজির যিনি নায়িকা আছেন নাবিলা, উনি আসবেন। সো এটা তো আছে যে আমরা সেশন ভাগ করছি, এছাড়াও অনেকে আসেন আমাদের ফেস্টিভ্যালে, তাদের সাথে কথা বলা, এক্সপিরিয়েন্স গ্যাদারিং এবং শেয়ারিং কাজটা হয়। বেশ কনস্ট্রাকটিভ মনে হচ্ছে, আমি যখন শুনছিলাম আমার কাছে বেশ কনস্ট্রাকটিভ, যে প্রতিদিনই বেশ যে ইয়েগুলো হচ্ছে ওয়ার্কশপগুলো খুব ভালো এবং সবার খুব কাজে আসবে যারা এখানে আসছে। এই প্রতি বছর প্রায় 10 বছর হলো এই বছর, তো প্রত্যেকটা বছরে যে শুরু থেকে যে এক্সপেকটেশনটা ছিল, আজ 10 বছরে পা দিয়ে এক্সপেকটেশনটা পূরণের কোন জায়গায়? এক্সপেকটেশনের আসলে তো কোনো মাত্রা নেই, এক্সপেকটেশন কখনো পূরণ হয়ও না, এক্সপেকটেশন প্রতিনিয়ত বাড়ে, সেরকম এক্সপেকটেশন অনেক বেড়ে গেছে। তবে হ্যাঁ, আগের চেয়ে আমরা বেশ কিছু আগিয়েছি। আমরা যদি বলে থাকি যে আমাদের অংশগ্রহণ দেশের সংখ্যা বাড়ছে, এটা অবশ্যই মানে গ্লোবালাইজেশন যদি বলি, আমার নেটওয়ার্কিংটা অনেক ইজি হয়ে গেছে আগের চেয়ে, অনেক বেশি ইজি, আগে আর একটু কঠিন ছিল অবশ্যই। তাছাড়া এবার আমাদের অলমোস্ট 20 জন বাইরের অতিথি এসেছেন, যারা বিভিন্ন দেশ থেকে এসেছেন, ইরান, ইজিপ্ট, বিভিন্ন জায়গা থেকে এসেছেন। সো এক্সপেকটেশনের আসলে কোনো শেষ নেই, এক্সপেকটেশন পূরণ হলেও নতুন এক্সপেকটেশন আছে আরও বড় পরিসরে দেখা। আমি যদি বলি সাউথ এশিয়ার ওয়ান অফ দ্য বেস্ট ফেস্টিভ্যাল যদি আমরা এটাকে করতে পারি, সেটা হচ্ছে সবচেয়ে বড় পাওয়া হবে। কিন্তু সেক্ষেত্রে আসলে শুধু আমাদের আগালেই হবে না, যারা পৃষ্ঠপোষক হিসেবে যারা আসতে চান তাদেরকে অনেক বেশি আগাতে হবে। আমরা জানি যে এরকমই একটি প্রতিযোগিতা, যেটা আপনি বললেন এবারও হবে, যারা 18 বছরের নিচে তাদের যে প্রতিযোগিতাটা হয়, সেখান থেকেই আপনার যাত্রা শুরু ফিল্ম মেকিংয়ের। তো সেই গল্পটা যদি একটু বলেন। সেই গল্প বলতে সেটা অনেক আগের বলতেও বেশি আগের না, 2009 সালের। তো তখন আমি মাত্র, আমার বয়স কত, 14-15-16 এরকম। তো ওই সময় হচ্ছে এটা পত্রিকা পেপার কাটিং দেখে ছবি বানাও, গল্প লেখো, উৎসবে এসো। সো ছবি বানানোর ইচ্ছা একটা ছিলই আমার ফ্যামিলি থেকে আমি যথেষ্ট সাপোর্ট পেয়েছি, আমার ফ্যামিলি একটু মানে কালচার মাইন্ডেড। সো সেই হিসেবে যেটা হয়েছে যে আমরা মানে আমি ওটা দেখার পর শুরু করেছি আর কি বানানো। সো তখন আসলে ডিএসএলআর ক্যামেরা এত বেশি ছিল না, আমরা ছোটো ক্যামেরা নিয়ে শুরু করলাম। তো দিলাম আর কি, সিলেকশন হওয়া কি না হওয়া সেটাও ছিল না, কারণ ওই সময়কার কাজ করা। সো বাট একটা চিঠি আসলো পরে, তোমার ফিল্ম সিলেক্ট হয়েছে, এরকম দেখানো হবে। তো সেদিন বলতে পারেন আমার ঈদের দিন ছিল। তো তারপরে যখন আসলাম, ঠিক আমি সেম এক্সপিরিয়েন্সটা পেলাম, যে এক্সপিরিয়েন্সটা আমি এখন দিতে যাচ্ছি, সেটা হচ্ছে তানভীর মোকাম্মল স্যার ওয়ার্কশপ নিচ্ছেন, তারেক মাসুদ স্যার ওয়ার্কশপ নিচ্ছেন, ক্যাথরিন মাসুদ ম্যাম ওয়ার্কশপ নিচ্ছেন, এবং মোহাম্মদ জাফর ইকবাল স্যার, উনি হচ্ছেন গিয়ে আমাদের লাইক একটা এক্সপিরিয়েন্স শেয়ারিং সেশন হচ্ছে। তো এইগুলা ছিল একটা অন্যরকম অভিজ্ঞতা, সেমিনার। এবং 7 দিন মনে হলো যে আমি যেন মানে কোনো জায়গা থেকে আমি যেন একটু খুললো আমার অনেক কিছু পার হয়ে গেল এক্স্যাক্টলি। এবং এইটা তারপর কি একটা নেশা মতন হয়ে গেল, প্রতি বছরে উৎসবের জন্য অপেক্ষা করা এবং দেওয়া। এবং ধীরে ধীরে যখন আস্তে আস্তে সামহাও, আমি জানি না কীভাবে যেন একদম অর্গানাইজেশনের মধ্যে ঢুকে গেলাম, আমি ঠিক মানে ট্রানজ্যাকশনটাও বলতে পারবো না, সামহাও। সো ধীরে ধীরে এইভাবে আস্তে আস্তে আমরা নিজেরাও এখনও ফিল্ম মেকিং কাজ করছি, আমি পড়াশোনা করছি ফিল্ম নিয়ে। সো তারপরে এটার সাথে অর্গানাইজেশন ঢুকে গেলাম। এখন যেটা মনে হচ্ছে, এখন
আমার সেই এক্সপিরিয়েন্সটা আমি যদি অন্য কাউকে দিতে পারি, যে 14-15 বছর যে বাচ্চারা ছিল তাদের, কারণ যখন আমার ফিল্মটা বড় পর্দায় দেখানো হলো হল ভর্তি দর্শকের সামনে, যে এক্সপিরিয়েন্সটা আমি কখনো পাইনি। পড়াশোনা করতেন না না, তখন আমি মাত্র 14 বছর বয়স, আমি এসএসসি দিয়েছি, দিব এরকম একটা সময় ছিল। সো ওই সময় হচ্ছে মানে বড় স্ক্রিনে দেখা এবং দর্শক, হল ভর্তি দর্শক, যে মানে ওই সময় আমি জানি না এটারও এক্সপেকটেশন অনেক আছে, আরও হল ভর্তি দর্শকের সামনে আমার ছবি দেখানো, কিন্তু ওই বয়সে ওই সময় সেই এক্সপিরিয়েন্সটা আসলে বলার মতো না। সেই এক্সপিরিয়েন্সটা যখন আমি এখনকার সময় দেখি, আমার যেন মনে হয় যে না, আমিও এরকম এক সময় পেয়েছিলাম, এখন ওরা পাচ্ছে, যে এটাকে আরও কতটা ভালো করা যায়। তাহলে কি বলা যায় যে সেই সময় যে আপনার ফিল্মটা দেখানো হয়েছিল সেখান থেকে উৎসাহ পেয়ে কি ফিল্ম মেকিংয়ে পড়াশোনা এবং সামনের দিকে এগিয়ে যাওয়া? হ্যাঁ, অবশ্যই একটা মানে আমার ইচ্ছা ছিল, আমার তার আগে থেকেই ইচ্ছা ছিল, বাট হ্যাঁ এইটা একটা বড় ফ্যাক্টর হিসেবে কাজ করেছে, ওই উৎসাহটা। সো তারপরে আসলে নেশার মতন চেপে যায় ব্যাপারটা, এবং নিজেরা আরও বেশি। আর একটা জিনিস যেটা হয়, ফেস্টিভ্যাল আসলে না আমি আমার সমমনা অনেকের সাথে দেখা করতে পারি, অনেকের সাথে আছে ইভেন। সো তারপরে যেটা হয়, আমি যখন সমমনা অনেকের সাথে দেখা করি, আমরা তখন বসি, যেহেতু ফিল্ম একটা কমিউনিটি আর্ট বলতে পারি, এটা একা কখনোই করা সম্ভব না। সো আমি হয়তো এখানে দেখা করতে পারছি যার কিনা এডিটে সে অনেক ভালো, হয়তো আরেকজন আসছে যে কিনা স্ক্রিপ্ট খুব ভালো লিখতে পারছে। সো তখন একটা টিম হয়ে যায়, এখানে বন্ধুদের মধ্যে একটা টিম হয়ে যায়, এরকম অনেকগুলো টিম হয়েছে এবং তারা রেগুলার কাজ করছে। এবং অনেকে আছে যারা বাইরে গিয়ে পড়াশোনা করছে এবং বিভিন্ন জায়গায় অ্যাওয়ার্ড পাচ্ছে, তাদের সবারই শুরু হয়েছিল কিন্তু 2009-10 ওই টাইমটা থেকে। সো হ্যাঁ, এটা একটা বড়সড় মানে কি বলবো, এনকারেজমেন্ট হিসেবে অবশ্যই কাজ করেছে। আমরা একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি, আমরা উৎসবের সাফল্য কামনা করছি। সেই সাথে জানতে চাইছি যে আপনার নতুন কোনো পরিকল্পনা আছে কি? এখন অবশ্যই আছে, সামনে আমি কিছু এখনও মানে আমি যদি বলি, একটা ফিচার ফিল্ম কাজ করাটা অনেক বড় ব্যাপার এবং এত সোজাও না। সো নিজে ছোট ছোট কিছু কাজ করছি, তো এই কাজগুলো আরও কিছুদিন চালাতে চাই, এবং তারপরে যখন মনে হবে যে না আমি প্রিপেয়ার্ড, সেক্ষেত্রে আমি তখন আসলে সামনে আরও বড় পরিসরে নামবো। আমার ইচ্ছা আছে এই বছরই একটা ছোট কাজে হাত দেওয়ার, এবং এটার মানে ফিল্ম নিয়ে আরও কত বেশি পড়াশোনা করা যায়, এটা একটা বড় টার্গেট আমার মানে জীবনে। সো পড়াশোনাটা আসলে চালিয়ে যেতে চাই এবং সামনে আরও বড় কিছু করতে চাই। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, সেই সাথে আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসএসসি ভবন, 7তলা 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosondha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com-এ। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, এই প্রত্যাশায় এখানেই শেষ করছি। শুভ সন্ধ্যা।